প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এমন একটা চ্যাপ্টার পড়ব যেটা আমাদের বইয়ের প্রথমেই থাকে, ব্যাকরণ বইয়ের। এটা হলো ধ্বনিতত্ত্বের একটা অংশ, দ্যাট ইজ কল্ড ফোনোলজি। ফোনোলজির একটা অংশ হচ্ছে সন্ধি। এখানে কেন এটা ধ্বনিতত্ত্বের একটা অংশ? কারণ এখানে ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন হয়। তো আমরা জানি, নানা প্রক্রিয়া আমরা জানি যে শব্দ, নতুন শব্দ যদি সৃষ্টি না হয় তাহলে ভাষা বেঁচে থাকে না। ভাষায় অনেক শব্দ কিন্তু অহরহ মৃত্যু ঘটছে এবং অনেক শব্দের জন্ম হচ্ছে। আর এই জন্ম মৃত্যু থাকলে ভাষা বেঁচে থাকে, ঠিক জাতির মতো। আমাদের জাত জীবনে অনেক মানুষের মৃত্যু হচ্ছে, অনেক মানুষ জন্ম নিচ্ছে, অনেক শিশুরা। এই জন্য আমাদের জাতিটা প্রবাহমান আছে। আর ঠিক তেমনি আমাদের ভাষাটাও। আমার দিকে তাকাও সবাই, সবাই আমার দিকে তাকাও, আমার লেখার দিকে তাকাও, মনোযোগ দাও। তো আমাদের ভাষাটাও তেমন, অনেক শব্দ মারা যাচ্ছে, আবার অনেক শব্দ সৃষ্টি হচ্ছে। ভাষা সমৃদ্ধ হয় শব্দে। যে ভাষায় যত শব্দ ভান্ডার বড়, সে ভাষা তত সমৃদ্ধের এটা একটা সিগনেচার, বা তুমি বলতে পারো এটা একটা লক্ষণ। তো আমরা এই নানা প্রক্রিয়ায় নতুন শব্দ সৃষ্টি হয় বাংলা ভাষায়। যেমন এক কথায় প্রকাশ আমরা করি, এখানেও কিন্তু এক কথায় প্রকাশের মাধ্যমে নতুন শব্দ সৃষ্টি হয়। তারপরে ধরো যে সন্ধির মাধ্যমে নতুন শব্দ সৃষ্টি হয়, সমাসের মাধ্যমে নতুন শব্দ সৃষ্টি হয়, উপসর্গের মাধ্যমে নতুন শব্দ সৃষ্টি হয়, প্রত্যয়ের মাধ্যমে নতুন শব্দ সৃষ্টি হয়। তো নতুন শব্দ সৃষ্টির নানা প্রক্রিয়া আছে, যার মধ্যে একটা হচ্ছে সন্ধি। তো সন্ধি কি হয়? আসলে সন্ধি আমরা পাশাপাশি অবস্থিত দুটি শব্দের দুটি ধ্বনি যখন দ্রুত উচ্চারণের কারণে এক ধ্বনিতে পরিণত হয়, তখনই সন্ধির সৃষ্টি হয়। অর্থাৎ সন্ধি কখন হবে? যদি তোমার দুটো শব্দের মিলে যায়, মিলন হয়, তবে যদি উচ্চারণে শ্রুতিকটু হয়, বলাতে কষ্টকর হয়, তখন কিন্তু মিলনটা হয় না। মিলনটা তখনই হয় যখন মিলে যাওয়ার মতন সূত্রগুলো থাকে। যেমন ধরো, আমি যদি বলি যে আমি বিদ্যালয়ে যাব, আমি দ্রুত বলতে গেলে কি বলবো? আমি বিদ্যালয়ে যাব। তাহলে আমি যতই চেষ্টা করি দ্রুত বলার কারণে বিদ্যার আলয়, এই দুটো শব্দ কিন্তু এক হয়ে একটি শব্দে পরিণত হচ্ছে। তো বিদ্যা মানে হচ্ছে জ্ঞান, আলয় মানে ঘর, বিদ্যালয় জ্ঞানের ঘর। তাহলে আমরা স্কুলের পরিভাষা জানি যে বিদ্যালয়। এখানে দেখো, বিদ্যা শব্দের লাস্টে আছে স্বরে আ, মানে আকার, যার রূপ হচ্ছে স্বরে আস, পূর্ণ রূপ। আর আলয়ের প্রথমে আছে আ। তাহলে এই আর এই দ্রুত উচ্চারণের কারণে মিলিত হয়ে একটা আয়ে পরিণত হয়েছে। তাহলে এখানে আ প্লাস আ সমান সমান হয়েছে আ, তাই না? তাহলে একটা নতুন শব্দ সৃষ্টি হয়েছে। এরকম আরো আছে অনেক শব্দ এরকম ভাবে হয়। তো আমরা তাহলে বুঝলাম। কিন্তু যদি শ্রুতি কবি হতো, যেমন ধরো কচু আদা আলু, কচ্চা আলু, এটা কিন্তু শ্রুতি মধুর না, শুনতে খারাপ লাগছে। তাই এ ধরনের দুটো শব্দ মিলিত হবে না। শুনতে ভালো লাগবে, শব্দগুলো মিলিত হবে। তো আমরা জানি সাধারণত সন্ধি হচ্ছে দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তবে মনে রাখা ভালো যে কি তৎসম শব্দের আবার সন্ধি তিন প্রকার হয়ে থাকে: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। তো আমরা বিসর্গ সন্ধি, তৎসম শব্দের আলোচনা এখন যাব না, আমরা আগে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি নিয়ে কথা বলি। যখন আমরা দেখব এই ধ্বনিগুলো যে মিলিত হয়, সেই ধ্বনিগুলো যদি দুটোই স্বরধ্বনি থাকে, তবেই সেটা স্বরসন্ধি হবে। কিন্তু এই দুটো ধ্বনির মধ্যে একটা যদি ব্যঞ্জন থাকে, বা দুটোই যদি ব্যঞ্জন থাকে, হ্যাঁ, যেমন এখানে একটা ব্যঞ্জন আছে, একটা স্বরধ্বনি আছে, কখনো কখনো দুটো ব্যঞ্জন থাকতে পারে। যেমন ধরো শরৎ যোগ চন্দ্র, শরৎ চন্দ্র, এখানে কিন্তু দুটোই আছে ব্যঞ্জন। আমি একটু লিখে ফেলি। এখানে কি আছে? খণ্ডক্ত প্লাস চ সমান চয় চয় যুক্ত, এটা হলো শরৎ, শরৎ যোগ চন্দ্র। আমরা এখন কি করবো? এটাকে শরৎ চন্দ্র। আচ্ছা, এই যে সন্ধিটা দেখো, দুটোতেই ব্যঞ্জন ধ্বনি আছে। দুটো ব্যঞ্জনও থাকতে পারে, যে কোনো একটা ব্যঞ্জনও থাকতে পারে, তবে যে কোনো ব্যঞ্জন থাকলেই সেটা ব্যঞ্জন সন্ধি। আর দুটোই যদি স্বরধ্বনি থাকে, তবে সেটা স্বরসন্ধি হয়ে থাকে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। কখনো কখনো দুটো দুটো ধ্বনি মিলিত হয়, দুটো ধ্বনি মিলিত হয়ে অন্য একটা ধ্বনি চলে আসে। আবার কখনো কখনো দুটো ধ্বনি মিলিত হয়ে
দুটো ধ্বনি থেকে একটা যে কোনো একটা ধ্বনিকে একটা ধ্বনিতে রূপান্তরিত হয় দুটো ধ্বনি মিলে সেম ধ্বনি হলে। আবার দেখো কোনো কোনো দুটো ধ্বনি আছে এখানে কিন্তু দুটো ধ্বনি মিলে একটা অন্য ধ্বনি হয়ে গেছে, রস্বই প্লাস রস্বই সমান দীর্ঘই হয়ে গেছে, কিন্তু এখানে আবার দেখো দীর্ঘই প্লাস দীর্ঘই আছে সমান সমান দীর্ঘই হয়েছে। এখানে আবার অ আর অ আছে কিন্তু দুটো অ মিলে আবার একটা অন্য ধ্বনি সরেয়া হয়ে গেছে। এখানে দেখো রস্বই আছে আর দীর্ঘই আছে কিন্তু রস্বইটা বাতিল হয়ে গেল, দীর্ঘইটা থেকে গেল। কেমন? তেমন দেখো এখানে ক আর অ আছে, এখানে অটা ক থাকলো না, অ থাকলো না, নতুন একটা ধ্বনি চলে আসলো গ। আবার এখানে দেখো খণ্ডত্ব আর চ থাকলো, খণ্ডত্ব বাতিল হয়ে গেল, এই দুটো মিলে একটা যুক্ত বর্ণ হয়ে গেল চয় চ। তো যেমন উদাহরণগুলো দিয়ে দেখায় যে অ প্লাস অ সমান আ, নব। নব শব্দটা যদি বলি কিন্তু আমরা নব বলি, নব। আমরা জানি প্রতিটা ব্যঞ্জন ধ্বনির শেষে লুকিয়ে থাকে অ। প্রতিটা যদি আমি হসন্ত দিয়ে লেখা লাগে তখন ওখানে অ থাকে না, হসন্ত দিয়ে। যেমন ধরো যদি আমি কোনো কথা লিখি পদ, এভাবে লিখলাম পদ, কিন্তু কোন শব্দ যদি আমি মনে করো পদ পদ এভাবে লিখি তাহলে মানে এখানে কোনো অ নাই, কিন্তু এটাতে অ নাই। কিন্তু যদি এমনি নরমাল বর্ণ থাকে, কোন চ বলছি, চ মানে ওর পাশে আছে কি অ আছে, বা এখানে নব যোগ অন্য, নবর সঙ্গে কি আছে অ আছে, এই জন্য দেখছি এখানে ব, কিন্তু ব এর সঙ্গে লুকিয়ে আছে কি অ। এই জন্য দেখো অ প্লাস অ সমান হয়েছে আ। নব যোগ অন্য নবান্ন, নব মানে নতুন, অন্ন মানে ধান, নবান্ন মানে নতুন ধানের উৎসব। গ্রামে যখন নতুন ধান উঠে তখন পিঠা পায়েস সহ নানা রকমের নতুন খাবার তৈরি হয়, রাইস কেক তৈরি হয় নানা ধরনের, এবং এটা তৈরি করার পরে তাদের আত্মীয় স্বজনকে বউ শ্বশুর বাড়ি থেকে মেয়ে আসে বাপের বাড়িতে, আনন্দ উৎসব হয়, খাওয়া দাওয়া হয়। তো এই অনুষ্ঠানটাকে বলা হয় নবান্ন অনুষ্ঠান। তাই নবযোগ অন্ন নবান্ন। এখানে দেখো এখানে ই আছে শ্রী, তাহলে দীর্ঘ ই কার, কার মানে হচ্ছে দীর্ঘ ই, পূর্ণরূপটা হচ্ছে দীর্ঘ ই। শ্রী মানে যোগ ইস, শ্রীশ, এটা সম্মান জানানো হচ্ছে। ইস হলো ঈশ্বরের মূল রূপ, আর শ্রী তো জনা বোঝায় আমরা জানি। তারপরে ই যোগ ই যখন দীর্ঘ হয়েছিল, অতি যোগ ই তো অতীত, ইতো মানে শেষ, অতি মানে হচ্ছে অনেক আগে, অনেক বেশি বোঝাচ্ছে। অতি যোগ ই অতীত মানে অতীতের বিষয়। ই আর ই যে মিলে দীর্ঘ হয়েছে, দেখো পরি রস্যিকার মানে এটা ই, ইক্ষাতে আছে হলো দীর্ঘ ই, আর রস্যই প্লাস দীর্ঘ ই মিলে হয়ে গেছে পরীক্ষা, দীর্ঘ ই থেকে গেছে, রস্যই বাতিল হয়ে গেছে। আবার দেখো ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন সন্ধিতে দেখো ক প্লাস অ মিলে হয়ে গেছে গ, যেমন দিক যোগ অন্ত, অন্ত মানে শেষ, দিক মানে একটা সাইড, দিক যোগ অন্ত দিগন্ত, দেখো গ হয়ে গেছে। এখানে দেখো খণ্ডত্ব আছে আর চ আছে, এবং চয় চয় যুক্ত হয়ে হয়েছে শরৎ যোগ চন্দ্র, শরৎ চন্দ্র, এখানে চয় চয় হয়ে গেছে। এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখলে আমরা এগুলো সহজে ভাঙতে পারবো। তো আমি যখন যখন মানুষ প্রথমে সাইকেল চালা শিখে তখন কি হয়, প্রথমে বলে নিচের দিকে তাকাস নে, ওই সামনের দিকে তাকাবি, আর সাইকেলের প্যাডেল মারতে থাকবি, কোনো সময় ছাড়বি না, আর নিচের দিকে খবরদার নিচের দিকে তাকাস না, তাহলে তোমার সাইকেল চালা শিখবে। প্রথম এটা শিক্ষা। কিন্তু যখন তুমি সাইকেল চালা শিখে নিবা, 1 মাস 2 মাস 4 মাস বছর বছর সাইকেল চালাও, তখন তুমি নিচে তাকাও, উপরে তাকাও, সাইডে তাকাও, তুমি সাইকেল থেকে আর পড়বা না, পড়বা কি? হ্যাঁ। তো আমিও আমার বিষয়টা বলি, আমি এই ফর্মুলা দিয়ে ছোটবেলায় শিখছি, কিন্তু এখন আর আমার এই ফর্মুলাটা লাগে না, আমি এমনি পারি। কেন এমনি পারি? কারণ আমি শব্দের সঙ্গে আমার একটা রিলেশন হয়ে গেছে, আমি দেখলেই বুঝতে পারি এটা কি হবে, কারণ শব্দটার অর্থ নিয়ে আমার কাছে একটা, যেমন ধরো এখানে আছে আ প্লাস দীর্ঘ, মহাযোগ উর্মি মহর্মি। আচ্ছা আমি একটু কথা বলতে ভুলে গেছি, একটু বলে ফেলি তোমাদেরকে, যে এই যে নিয়মটা, এই ফর্মুলাটা দিয়ে এই সন্ধির একটা বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে, সেটা হলো উভয় ধ্বনি মিলে এক ধ্বনি হওয়া। হ্যাঁ, এটাতে কি হয়, দুইটা ধ্বনি মিলে একটা নতুন ধ্বনি হয়ে যায়, এক ধ্বনি বদলে যায়। এই দেখো একটা ধ্বনি বদলে গেছে, তাই না? এই যে এখানে ছিল সরি এখানে দেখো রি ছিল, খালি একটা ধ্বনি বদলে গেল, খালি দীর্ঘ থেকে গেল। তারপরে এক ধ্বনি লোপ পায়, এই যে এখানে লোপ পেয়েছে, এই যে একটা ধ্বনি লোপ পেয়ে গেছে, দীর্ঘ থেকে গেছে। উভয় ধ্বনি মিলে নতুন ধ্বনির সৃষ্টি হয়, এখানে দেখো ক আর অ মিলে গ হয়ে গেছে। তাহলে এই বৈশিষ্ট্যটা আমরা এখানে পাচ্ছি কিনা বলো? আচ্ছা, এরপরে যেটা বলছি না, আবার আমি ফিরে আসছি আমার কথায়, যদি তোমার শব্দের সম্পর্কে জ্ঞান থাকে তাহলে এই যে ফর্মুলাগুলো, এগুলো কোনো ব্যাপার না, তুমি নিজেই বুঝতে পারবা যে কি এইগুলো কিভাবে হচ্ছে। যেমন ধরো কয়েকটা আমি সন্ধি নিয়ে কথা বলি, যেমন ঋত,
এই যে ঋত শব্দটা, ধরো যে ঋত, ঋত দিয়ে অনেকগুলো সন্ধি পাবা। ঋত মানে হচ্ছে আক্রান্ত, ঋত মানে আক্রান্ত। তাহলে এই ঋতু মানে আক্রান্ত, তাহলে তুমি ক্ষুধা যোগ ঋতু, ক্ষুধার্ত। তৃষ্ণা যোগ ঋতু, তৃষ্ণার্ত। হ্যাঁ, তো ঋতু দিয়ে এরকম পিপাসা যোগ ঋতু, পিপাসার্ত। হ্যাঁ, তো ঋতু থাকলে আক্রান্ত বোঝাবে। শীত যোগ ঋতু, শীতার্ত, মানে শীতে আক্রান্ত, ক্ষুধায় আক্রান্ত। এরকম উর্মি, উর্মি মানে ঢেউ, দীর্ঘ উ ময়রাশি উর্মি। উর্মি বানানটা দীর্ঘ উ দিয়ে হয়, তাই না? দীর্ঘ ময়রাশি রে উর্মি। উর্মি মানে হচ্ছে ঢেউ, তো কখন হবে লঘু যোগ উর্মি, লঘুর্মি মানে ছোট ঢেউ, লঘু মানে ছোট। মহাযোগ উর্মি, মহর্মি মানে হচ্ছে বড় ঢেউ। চলযোগ উর্মি, চলর্মি মানে চলন্ত ঢেউ। তো এই যে ঢেউ থাকবে তখন তুমি বুঝে নিবা যে এটা হচ্ছে কি উর্মি মানে ঢেউ, ঢেউ দিয়ে করা হচ্ছে। শব্দ বুঝলে ফর্মুলা লাগে না, এমনি বোঝা যায়, কিন্তু ফর্মুলাটা আমাদের জানাও লাগবে। তারপরে হচ্ছে উদ্যান যদি থাকে, উদ্যান মানে হচ্ছে কি মাঠ। মরুযোগ উদ্যান, মরুদ্যান, তাহলে উদ্যান মানে মাঠ, মরুভূমির মাঠ। এরকম ভাবে তুমি যদি শব্দগুলো বুঝো তাহলে ভাঙা কোনো কষ্টকরই হবে না। যেমন এই যে আরো আছে, ধরো এই যে ঋতু দিয়ে এখানে আমিও বলেছিলাম ঋষি, ঋষি দেবর্ষি, দেবযোগ ঋষি দেবর্ষি মানে দেবতাদের ঋষি, তিনি হচ্ছেন দেবর্ষি। রাজা যোগ ঋষি রাজর্ষি, রাজর্ষি মানে রাজাদের ঋষি মানে ধর্মগুরু, তিনি হচ্ছেন রাজর্ষি। এই যে শর্ট যোগ আনন, সরানন, শর্ট যোগ আনন ব্যঞ্জন ধ্বনি দেখবা। শর্ট মানে হচ্ছে ছয়, শর্ট যোগ আনন সরানন মানে ছয় মাথা। এখানে ছয় মাথা বলতে কাকে বোঝানো হচ্ছে? হিন্দুদের একজন দেবতাকে বোঝানো হচ্ছে যার ছয়টি মাথা আছে। এবং কোন দেবতার ছয়টি মাথা আছে তোমরা এটা জেনে নিবা, ঠিক আছে? তো যাবার 10 যোগ আনন, দশানন রাবণকে বোঝাচ্ছে। তো দশানন বলতে 10টি মাথা বোঝাচ্ছে। আচ্ছা, 6টি মাথা কার আছে? সম্ভবত একটু আমি কনফিউজ, হঠাৎ করে মনে হয় কার্তিক বোঝাচ্ছে। দেবতা কার্তিকের 6টি মাথা রয়েছে, ব্রহ্মার তো 6টি নাই, তাহলে ওটা হবে না, কার্তিকই হবে। তো এরকম ভাবে এই আমাদের সংস্কৃত ভাষা বা সংস্কৃতি কালচার বা সনাতনী বিভিন্ন কালচার আমাদের বাংলা ভাষায় রয়েছে, কারণ এটা আমাদের ভাষার সঙ্গে অনেক সম্পৃক্ত, এগুলো আমাদের জানা দরকার আছে। গো যোগ এসোনা গবেষণা, গো মানে গরু, এসোনা মানে খোঁজা, গবেষণা মানে হচ্ছে গরু খোঁজা। তাহলে কি গরু খোঁজার সাথে গবেষণার কি সম্পর্ক? আসলে সন্ধ্যা হলে এক সময় আমাদের গ্রামের মানুষেরা গরু খুঁজতে বেরোতো, সারাদিন চড়তো গরু, কোথায় গেছে খুঁজে পাওয়া অনেক টাফ হয়ে যেত। দেখা যেত কার ভুঁইয়ে যে বেঁধে রেখেছে, কে ধরে রেখেছে, কি আমার জমি নষ্ট করছে, কিংবা পাওয়া যেত। তো এই যে গরু খোঁজা, গবেষণা, এই যে গবেষণা মানে অনুসন্ধান করা। তো কোন শব্দ কোথা থেকে তৈরি হয়, বড় বড় ইতিহাস থাকে, মজার বিষয় থাকে। তো আমরা দেখলাম যে এরকম ভাবে আমরা প্রতিটা শব্দ কিছু না কিছু ফর্মুলা দিয়ে হচ্ছে। আমি যদি শব্দগুলো বুঝি, শব্দগুলোর অর্থ জানি, তাহলে আমার জন্য এই সন্ধি কোনো বিষয় না। তো সন্ধি এই সূত্রগুলো কোনটা কোনটা দিয়ে কি হচ্ছে এবং কি কি শব্দগুলো, প্রতিটা শব্দের নাম মানেগুলো, অর্থগুলো আমরা বুঝবো। কখনো কখনো শব্দ মূল থাকে, তখন অর্থ বোঝা কঠিন হয়। যেমন ঈশ মানে হচ্ছে ঈশ্বর, তাহলে জগৎ যোগ ঈশ, জগদীশ মানে জগতের ঈশ্বর। মহা যোগ ঈশ, মহেশ মানে হচ্ছে একজন দেবতাকে বোঝাচ্ছে, শিবকে বোঝাচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে সতী যোগ ঈশ, সতীশ, তাই না? ঈশ, ঈশ মানে ঈশ্বর বা দেবতুল্য বোঝানো হয়ে থাকে। তারপরে ধরো যে এখানে আরো অনেকগুলো হচ্ছে, এগুলো অর্থ যদি তুমি জানো, এগুলো ভাঙা তোমার জন্য কোনো সমস্যাই হবে না। অনুযোগ এসন মানে অন্বেষণ, অন্বেষণ মানে খোঁজা, অনু মানে সুখ্যাতি সূক্ষ্ম খোঁজা। সুযোগ অল্প মানে স্বল্প, সু মানে হচ্ছে ভালো, অল্প মানে একেবারে কম, খুবই কম। তনু মানে দেহ, দীর্ঘই, এটা দীর্ঘই দিয়ে স্ত্রী বোঝানো হয়। তনুযোগ ই তন্নি মানে হলো চিকন দেহের নারীকে বোঝাচ্ছে, স্লিম ফিগার বোঝাচ্ছে। এখন হলো অম্বু, অম্বু মানে হচ্ছে নদী, নদী যোগ অম্বু নদ্যম্বু, ঠিক না? নদী যোগ অম্বু নদ্যম্বু, অম্বু মানে কি জল, তাহলে নদ্যম্বু মানে নদীর জল, এটা বোঝানো হয়। ধন্যবাদ সবাইকে।